দেশের প্রায় ৪ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার, যা মোট জনসংখ্যার ২৪.০৫%। পরিকল্পনা কমিশনের প্রথমবারের মতো প্রকাশ করা বহুমাত্রিক দারিদ্র্য সূচক বা এনপিআই এসব তথ্য পাওয়া গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমেই যে প্রশ্নটা করব আপনাকে, সেটা হচ্ছে যে এনপিআই প্রতিবেদন বলছে যে দেশে জনসংখ্যার প্রায় ৪ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। এই যে সূচক, এই সূচকের বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এই বিষয়ে যদি প্রথমেই বলতে হয় তাহলে বলতে হয় যে বাংলাদেশ ৩৫ বছর পিছিয়ে আছে। কারণ হচ্ছে ১৯৯০ সালে ইউএনডিপি প্রথম এই সূচক প্রবর্তন করে, যা পরবর্তীতে ২০১০ সালেও এর কিছুটা পরিমার্জন হয়, যেটা হচ্ছে যে গণনার দিক থেকে কিভাবে আরো সঠিক করা যায়। আর আমরা এখন ২০২৫ সালে প্রথমবারের মতো করছি। অবশ্যই আমি সার্বিকভাবে বলবো যে ডেফিনেটলি এটা একটা প্রশংসনীয় উদ্যোগ, কারণ আমরা যে শুধুমাত্র একটা ইন্ডিকেটরের সূচকের উপর ভিত্তি করে অথবা নির্দেশকের উপর ভিত্তি করে দারিদ্র্য পরিমাপ করতাম আয়ের উপর শুধু, সেটা যে তার চেয়ে যে অধিকতর শ্রেষ্ঠ সেটার প্রমাণ হচ্ছে যে ইউএনডিপির কর্তৃক পরিচালিত, যেখানে মানব উন্নয়নকে প্রাধান্য দেওয়া হচ্ছে। যা আপনি জানেন যে এখানে শিক্ষা, স্বাস্থ্য এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং, এই স্ট্যান্ডার্ড অফ লিভিং এর মধ্যে আবার আরো 7টি ইন্ডিকেটর রয়েছে, অর্থাৎ অনেকগুলো সূচক। সব মিলে যদি আপনি ভালো থাকেন তখন আপনি প্রকৃতপক্ষে বলতে পারেন যে আমি দারিদ্র্য সীমার উপরে গিয়েছি। কিন্তু শুধুমাত্র ইনকাম একটু সামান্য উপরে গেলেও আপনার স্বাস্থ্য ভালো নাই, পুষ্টিহীনতায় ভুগছেন, ইভেন অন্যান্য স্কুলিং এর অবস্থা খারাপ, বাচ্চাকে স্কুলে ভালো পড়াতে পারছেন না, খরচ করতে পারছেন না, অনেক বিষয়গুলো জড়িত থাকে। অতএব সার্বিক দিক থেকে আমি বলবো যে বাংলাদেশের এটা শুরু করেছে, এবং আপনি হয়তো এটাও জানেন যে আমরা পুরাতন ডাটার উপর ভিত্তি করে আজকের এই সূচকটা কিন্তু প্রকাশ করেছি। অর্থাৎ আপনি যদি মনে করেন বাংলাদেশে বর্তমানে ৪ কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে, আমি বলবো সাধারণ মানুষ এটা ভুল করবে, কারণ এটা ২০১৬ সালের হাউসহোল্ড আয়ের এবং খানার যে আয় ব্যয়ের চিত্র, মানে হাউসহোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে, খানা জরিপ বলি, এবং ২০১৯ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে বলি। আমাদের এই দুটো সার্ভের যে তথ্য উপাত্ত তা নিয়ে এই সূচকটা প্রবর্তন করেছে, যেটাকে কিন্তু বলা হচ্ছে বহুমাত্রিক দারিদ্রতা সূচক ২০১৯। এখন প্রশ্ন জাগে যে আসলে ২০১৯ সালেই যদি ৪ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্রতা ভুগে অথবা বসবাস করে থাকে, তাহলে কোভিড পরবর্তীতে দেখবেন, কারণ কেন বলছি, কোভিড এর আগে আমাদের ইনকামের যে অবস্থা ছিল, দেশের জিডিপির যে প্রবৃদ্ধি ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে নিচে নামতেছে, এখনো নিচে নামছে। এখনো এই বছরও যা ফোরকাস্ট করা হচ্ছে সেটারও প্রাপ্তি আসবে কিনা সেটা নিয়েও কিন্তু শঙ্কা রয়ে গেছে, যেটা বিশ্ব ব্যাংক এবং আইএমএফ ৩.২% পাশাপাশি। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, যে হিসেবে কিন্তু দেখা গেছে যে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে কিন্তু দারিদ্র্যের হার বেশি, ২৮.৭০%। এর কারণটা আসলে কি? দেখুন, বিষয়টা হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং বাচ্চা। আমাদের দেশে স্টান্টিং এবং ওয়াস্টিং দুইটা জিনিস বলে যে আপনার যা হাইট, ওয়েট, এই অনুযায়ী একটা ব্যালেন্স থাকতে হয়। এগুলার ইন্টারন্যাশনাল WHO কর্তৃক স্ট্যান্ডার্ড মেজারমেন্ট রয়েছে। এই অনুযায়ী আমাদের দেশে শিশুরা কিন্তু ম্যালনিউট্রিশনে ভুগে। তার কারণ হচ্ছে আপনি শুধুমাত্র ন্যূনতম, আপনি বললাম না যে শুধু আয়ের দিক থেকে দারিদ্রতা মাপছেন, কিন্তু আমরা তো অনেক পরিবার, প্রতি 4টা পরিবারের একটা পরিবার দারিদ্রতায় রয়েছে। অতএব সেই জায়গায় শিশুরা বেশি ম্যালনিউট্রিশনে ভুগে, কারণ বিষয়টা হচ্ছে যে ফুড এলোকেশন, এবং সেই ফুড এলোকেশনের ক্ষেত্রে যখন বাচ্চার নিউট্রিশনটার বেশি প্রয়োজন হয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই পুষ্টিটা মেটানোর জন্য যে পরিমাণ অর্থ, সেটাই কিন্তু আপনার মধ্যে নেই। যে কারণে শিশুদের এটা কিন্তু শুধু যে ম্যালনিউট্রিশনে ভোগা তার নয়, একটা দেশের বাচ্চারা যদি 0 থেকে 9 বছর এই বাচ্চারা যদি ম্যালনিউট্রিশনে ভুগে, তখন তার যে শিক্ষা যতটুকু অর্জন হওয়ার কথা, শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকে। স্বাস্থ্যগত যে কর্মঠ থাকার কথা, সেটা থাকে না। তার মানে হচ্ছে তার প্রোডাক্টিভিটি সারা জীবনের জন্য লস থাকে। এই জন্যই
এই সমস্ত ইন্ডিকেটর মেজারমেন্ট করা এবং তার ভিত্তিতে রাষ্ট্র পলিসি নিতে পারলে তখন কিন্তু এই জায়গাগুলোকে আমরা চিহ্নিত করতে পারি। আমরা একটা জায়গায় সব সময় ভুল করি, যেমন বলা হয় যে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে ধরেন ফুড দিতে হবে, সবাইকে খাবার দিতে হবে। সবাইকে এক ধরনের খাবার দেওয়া দরকার নেই। আপনি এলোকেশন অফ রিসোর্সেস প্রপার করেন, যে পভার্টিতে যে সকল শিশু রয়েছে সেই সমস্ত বাচ্চাদেরকে আপনি সামনে নিয়ে আসেন। ধনী পরিবারের সেক্ষেত্রে একটু সন্তানরা জানতে তারা চাইবো কিন্তু যে যেহেতু দারিদ্র্যের বিষয়ে বলছিলেন, এই দারিদ্র্যের হার কমাতে আপনার পরামর্শ কি থাকবে? যে দেখুন, দারিদ্র্যের হার কমানোর জন্য প্রথমত হচ্ছে যে রাষ্ট্রের পলিসি এবং রাষ্ট্রের অ্যাকশনস। এখন বিষয়টা হচ্ছে রাষ্ট্র কোন ধরনের পলিসি নেবে এবং রাষ্ট্রের যে অর্জিত সম্পদ, মানে হচ্ছে আমি বলবো যে রেভিনিউ সরকার অর্জন করে, সেটা ডিসবার্সমেন্টটা যদি অ্যাজ পার পলিসি এবং অ্যাকশনস মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন হয় তাহলে হয়। প্রথমত বাংলাদেশে সোশ্যাল প্রোটেকশনের কথা রাষ্ট্র বলছে যে আমরা এই পরিমাণ সোশ্যাল প্রোটেকশনে প্রায় 1 লাখ কোটি টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু কাকে দিচ্ছেন? 50% ভুল দিচ্ছেন। এই 50% যদি ভুল না দিয়ে রাইট পারসনকে রাইট টাইমে দিতে পারেন সঠিক সময়ে, তাহলে কিন্তু আপনি যে ফল পাচ্ছেন তার থেকে দ্বিগুণ ফল পেতে পারেন। জি। একইভাবে আমি বলবো যে আমরা যখনই যে ধরনের পলিসি করি না কেন, ডাটাবেস, এখন এই প্রশ্নটাই যদি আমি রাষ্ট্রকে করি, এটা স্যাম্পল বেসিসে একটা রাষ্ট্রের রিপ্রেজেন্টেটিভ, কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি কি চিহ্নিত করতে পারবেন যে এই 4 কোটি মানুষ কারা, তখন কিন্তু হবে না। সেন্সাসের সাথে এটা সম্পৃক্ত করতে হবে। আপনি যদি একটা একেবারে রাষ্ট্রের অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।